আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় এক পরিবর্তন নিয়ে। এটি হচ্ছে ৫টি ইসলামিক ব্যাংকের একীভূতকরণ বা মার্জার, আমরা বলছি এটাকে ব্রিজ বলতে পারি একটা। এই সিদ্ধান্ত বাংলাদেশের শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংক ব্যবস্থায় বড় একটা প্রভাব ফেলতে যাচ্ছে আসলে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন মেসেজ হওয়ার ইয়াতে কমেন্ট বক্সে মেসেজ করেছেন। কেন এই ব্যাংকগুলা একসাথে হচ্ছে? এতে গ্রাহকদের কি অসুবিধা হতে পারে, সুবিধা কি হতে পারে এবং আগামী দিনের কি পরিবর্তন আসবে? ওখানে যারা চাকরি করে ওদের কি হবে? এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি সহজ ভাষায় সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু দেখি আসলে ব্যাংকের এই বড় যে চেঞ্জটা আসতেছে সেটা কত দূর। আমি আজকে রেকর্ডিং করছি হচ্ছে ৪ তারিখ, ৪ই সেপ্টেম্বর। ইতিমধ্যে ২টা ব্যাংক অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে তাদের এই যে নেক্সট স্টেপটা বাংলাদেশ ব্যাংক করতে যাচ্ছে সেটা, এবং অনেক কিছু ডিসাইড হয়ে গেছে। কি হবে, সামনে কি হতে যাচ্ছে, কোন প্রেক্ষাপটে হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ হবে, সেগুলো আমরা একটু আলোচনা করব। এবং বলে রাখি যে এই যে ব্যাংক ৫টা আছে, সেই ব্যাংক ৫টাকে মার্চ করলে বাংলাদেশ ব্যাংক আসলে ২টা নাম ঠিক করেছে। আহ, আমরা সেটাও জানবো ভেতরে গিয়ে। একটু দেখি সামনে কি আছে। একীভূত যে হচ্ছে যে ব্যাংকগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক। প্রায় মোস্ট অফ দ্য ব্যাংক আসলে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, এক্সেপ্ট এক্সিম ব্যাংক। প্রথম ৪টা ব্যাংকই হচ্ছে ওদের নিয়ন্ত্রণে ছিল, এবং প্রচুর পরিমাণে ঋণ খেলাপি আছে এই এই ব্যাংকগুলাতে। সে কারণে আসলে এগুলাকে একীভূত করা হচ্ছে এবং একটু স্ট্রং করা হচ্ছে। সবগুলা মিলিয়ে একটা ব্যাংক যদি হয় তাহলে হচ্ছে খুব ভালো একটা স্ট্রং একটা ফাউন্ডেশন হবে। আর এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারেই থাকবে, মানে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানেই থাকবে। সো আমরা একটু দেখি সামনে আর কি কি আছে। নতুন যে ব্যাংকের নাম হতে পারে ২টা নাম আমরা অলরেডি শুনেছি সোশ্যাল মিডিয়ায়, শুনেছি ব্যাংক, আমাদের টিভি চ্যানেলে দেখেছি, খবরে দেখেছি যে ইউনাইটেড ইসলামী ব্যাংক একটা নাম হতে পারে। আরেকটা যদি হয় সেটা হবে আল ফালাহ ব্যাংক। এই ২টা নাম হতে পারে এই ব্যাংক ৪-৫টা যে মার্চ হবে সেগুলার। এবং এই ব্যাংকের যে প্রসেসটা আছে, এই প্রসেসটা করতে ৩৫,০০০ কোটি টাকার মতো একটা বাজেট ধরা হয়েছে আহ, এই ফুল প্রসেসটা কমপ্লিট করতে। এটার আশেপাশে থাকতে পারে। আমরা একটু ৫টা ব্যাংকের একটু ব্যাকগ্রাউন্ড চেক করে আসি। এটা কখনকার ব্যাংক, কখন কি হয়েছে, কয়টা শাখা আছে। ফার্স্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আসলে এটা হয়েছিল ১৯৯৯ সালে। এটার শাখা প্রশাখা আমরা যতটুকু দেখেছি অনলাইনে ঘাটাঘাটি করে ২০৬টা শাখা আছে। তারপরে কর্মচারীর সংখ্যা হচ্ছে প্রায় ৬,০০০-এর কাছাকাছি। সোশ্যাল ইসলামী ব্যাংক আছে। সোশ্যাল ইসলামী ব্যাংকে হচ্ছে এটা ১৯৯৫ সালের একটা ব্যাংক। এখানে শাখা আছে হচ্ছে ১৮০টা। এখানেও প্রায় ৪,০০০-এর মতো কর্মচারী আছে। তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংক আছে, এটা হচ্ছে ২০১৩ সালের একটা ব্যাংক। তারপর এটা ৯৯টা হচ্ছে শাখা আছে, ২,২২০টা মতো হচ্ছে কর্মচারী আছে, স্টাফ আছে। ইউনিয়ন ব্যাংকে আছে ২০১৩ সালের ব্যাংক, এটা ১১৪টা শাখা আছে, ১৭৩৪টা হচ্ছে স্টাফ আছে। এক্সিম ব্যাংকের আছে হচ্ছে ১৫৫টা শাখা, যেটা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়, এবং প্রায় ৩৪০০ মতো কর্মচারী আছে। আমি এই ইনফরমেশনগুলো নিয়েছি সম্পূর্ণ অনলাইন থেকেই, যেটা আপডেটেড ছিল সেটাই। আসলে এটার এই শাখা এবং কর্মচারীর সংখ্যাটা একটু এদিক সেদিক হতে পারে, বাট কাছাকাছি। সো আমরা একটু দেখি নেক্সট কি আছে। এই বাংলাদেশ ব্যাংক আসলে কেন করছে এটা? কারণ এরা হচ্ছে, আহ, আপনারা জানেন যে ব্যাংকগুলো হচ্ছে তাদের গ্রাহকদেরকে টাকা দিতে পারছে না, চেক বাউন্স করছে, তাদের অ্যাকাউন্টে টাকা নাই, ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, এটিএম বুথ অনেক আগে থেকেই বন্ধ। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হচ্ছে আসলে দুর্ভোগ যে ব্যাংকগুলো আছে সেগুলোকে একটু রক্ষা করবে, জনগণের যে আমানতগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখবে, একটা যে স্থিতিশীলতা আছে, অর্থনীতির যে একটা স্থিতিশীলতা আছে সেটা নিশ্চিত করবে, এবং বড় একটা ইসলামী ব্যাংক তৈরি করবে, যেটা হচ্ছে খুব স্ট্রং হবে, ফাউন্ডেশনটা খুবই মজবুত হবে। এই এটাই হবে, এটাই হবে হচ্ছে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। এবং এটা টাইমলাইন ধরে দিয়েছে। টাইমলাইন হচ্ছে এটা জুলাই থেকে প্রসেস শুরু হয়েছে, এটা অক্টোবরের শেষ নাগাদ আমরা এটাকে আহ, সম্ভাবনা দেখছি যে এটা একটা
প্রসেস কমপ্লিট হবে। এটা বাংলাদেশ ব্যাংকের, যেহেতু এটা অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন, তো আমরা আশা করছি যে এটা অক্টোবরের মধ্যেই হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা গ্রাহকদের উপর কি প্রভাব পড়তে পারে। গ্রাহক এখন হচ্ছে আমরা যে টাকা পাচ্ছি না, ব্যাংকে গেলেও টাকা পাচ্ছি না, কয়েকবার গেলে টাকা বাউন্স করছে, চেক বাউন্স করছে, সেগুলো আর হবে না। তারপরে হচ্ছে ব্যাংকটা আরো একটু শক্তিশালী হবে, সার্ভিস হয়তো আর একটু স্ট্রং হবে, যেহেতু 5টা ব্যাংকের কিছু 5টা টেকনোলজি একসাথে হবে এবং 5টা আইডিয়া একসাথে আসবে, যখন তখন হচ্ছে এটা আরো একটু স্ট্রং হবে, মজবুত হবে এবং টেকনিক্যালি হয়তো আরো একটু উন্নত হবে। আর শাখা সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 1100 প্লাস হওয়ার সম্ভাবনা আছে। কর্মচারীদের জন্য কিছু কথা আছে, চাকরি থাকবে কিনা তাদের, তাদের চাকরি থাকবে। হয়তো কিছু কিছু শাখা থেকে এই শাখা থেকে ওই শাখায় ট্রান্সফার হতে পারে, বাট চাকরি নিয়ে টেনশন করার কিছু নাই, যেটা আমরা ঘাটাঘাটি করে জানতে পারলাম। তারপরে যেহেতু 5টা ব্যাংক একসাথে হবে এবং নতুন কিছু আবিষ্কার করার জন্য একটা ব্যাপার স্যাপার থাকবে, নতুন কিছু আসার। সো এখানে স্টাফ যারা হবে, যারা হচ্ছে লিডিং পর্যায়ে থাকবে, ওদের জন্য বেশ কিছু ট্রেনিং, বেশ কিছু সুযোগ সুবিধা, হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে পারে, আমরা আশা করছি সেটা। তারপরে আমরা যদি চ্যালেঞ্জের কথা বলি, যেহেতু 5টা ব্যাংকের একসাথে হওয়া, এটা কিন্তু খুব ছোট একটা কথা না, খুব চারটেখানে কথা না। এটা ব্যবস্থাপনা যারা বড় বড় মাথাওয়ালারা আছে, একটু সমন্বয় করাটা একটু কঠিন হবে। তারপরে যেহেতু 5টা ব্যাংকের 5 রকম সিস্টেম আছে, টেকনোলজি ওরা ইউজ করে, 5টা ব্যাংকের 5 রকমের ওরা ওয়েবসাইট মেনটেন করে, প্রযুক্তিগতভাবে ওরা আলাদা আলাদা কিছু ব্যাপার স্যাপার আগে থেকে মেনটেন করে, সো এগুলাকে একসাথে মার্চ করা একটু কঠিন। তারপরে হচ্ছে গ্রাহকদের এখন যেহেতু ওরা একটা ধাক্কা দিয়েছে অলরেডি, গত বছর 1 বছর ধরে একটা ধাক্কা চলছে, গ্রাহকদের মাঝে আবার তাদের আস্থাটা নিয়ে আসতে পারা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করছি। সো এটা একটা ফ্যাক্টর এখানে। সো এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আপনাদের সাথে আছি, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।